বিস্ফোরিত নয়নে তাকায় তন্না। মাথা খারাপ নাকি? এখনই সে ঢাকা যাবে। অধ্যায়ের মুখমণ্ডল বর্ষাকালের মেঘের মতো থমথমে হয়ে আছে। রাগলে মানুষের চেহারা যে এতটা করুণ হতে পারে তা অধ্যায়কে না দেখলে বিশ্বাস করা কঠিন। ওই করুণ মুখের দিকে তাকিয়ে বিনয়ী ভঙ্গিতে তন্না বলে, পাগল হয়েছেন নাকি? হ্যাঁ, তোমার প্রেমে পাগল হয়েছি, আর সেই জন্যই এসেছিলাম এখানে। কিন্তু লাভ কি হলো আমার? শান্তিতে একটু গভীর প্রেম করতে পারলাম কি? তার আগেই খাটফাট ভেঙে একটা কেলেঙ্কারি ঘটে গেল। তোমার বাবা ভালো কাঠ দিয়ে খাট বানাতে পারিনি, অসহ্য। তন্না ভ্রু কুঁচকে বলল, বাবাকে দোষ দিচ্ছেন কেন? খাটটা অনেক পুরনো, ঘুণে ধরেছে কাঠে, তাই ভেঙে গিয়েছে। ভালো হয়েছে, উত্তম কাজ হয়েছে। তন্না অবাক হয়, কণ্ঠে অবাকের রেশ রেখেই শুধালো, আপনি এভাবে কথা বলছেন কেন? কিভাবে কথা বলছি? অধ্যায়ের কণ্ঠে ঝাঁজ, চোখ জোড়া রক্তাপ ও ফোলা ফোলা। মুখের ভঙ্গিতে ফুটে উঠেছে অপরিসীম রাগের ছটা। কেন যেন অধ্যায়ের এই রূপ দেখে তন্নার হাসি পায়। ঠোঁট চেপে হাসে সে। অতঃপর জানালা দিয়ে একবার তাকায় বাহিরের দিকে। রাধাচূড়া গাছটা দেখা যাচ্ছে। এক ঝাঁক পাখি বসে আছে গাছের বিভিন্ন ডালে। সে সেদিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। অধ্যায় নিজের প্রশ্নের জবাব না পেয়ে আরো আগ্রসী হলো। তন্নার বাহুটা একরকম হ্যাঁচকা টানে চেপে ধরল অধ্যায়। ওর চোখের মণি দুটো জ্বলছে। চাপা আক্রোশে দাঁতে দাঁত চেপে তীক্ষ্ণ কণ্ঠে শুধালো। জবাব দিচ্ছ না কেন? তন্না ছাড়িয়ে নেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করলো না, বরং বিমর্ষ মুখে নির্লিপ্তের মতো অধ্যায়ের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় প্রশ্নটা করে। কি জবাব দিব? অধ্যায়ের চোয়াল শক্ত হয়ে ওঠে। একে তো মেজাজ খারাপ, তার উপর এই তেরামি কেন করছে মেয়েটা? অবশ্যই এই নতুন কি? ও তো শুরু থেকেই তারা। এই মেয়ের রন্দে রন্দে ঢুকে আছে তেরামি। এই জন্যই তুন্নার নির্বিকার ভঙ্গিকে বেশি তাতিয়ে দিচ্ছে। সে চাপা গর্জে উঠে বলল, কেমন করে কথা বলছি আমি? তন্নার চাপা দীর্ঘশ্বাস ফেলে। সামান্য তাচ্ছিলের হাসি খেলে গেল ওর ঠোঁটের কোণে। হাসির রেশ বজায় রেখে বলল, খাট ভাঙার পর থেকে আপনার আচরণ দেখে কেমন মেয়েদের মতো লাগছে। কথায় কথায় রাগ করছেন, গাল ফোলাচ্ছেন, অথচ রাগ করার মতো আদতে কিছু হয়নি। কিছুই হয়নি। অধ্যায় আকাশ থেকে পড়ে। বিস্ময় আর ক্ষোভ পাল্লা দিয়ে বাড়ছে ওর। তুন্না অটল মুখে জবাব দেয়, না, হয়নি। তুচ্ছ একটা ঘটনা নিয়ে এমন করার কোনো মানে হয় না। অধ্যায় ওর বাহুর বাঁধন আরো একটু শক্ত করলো। অপমানে আর অতৃপ্তিতে ওর কণ্ঠস্বর বুঝে এলো প্রায়। আর্তনাদের মতো শোনালো ওর কথাগুলো। আমি যে মন মতো আমার বউকে ভালোবাসতে পারলাম না, সেটা তোমার কাছে ঠিক হয়েছে? তন্না হাসলো। অধ্যায়ের শিশুসুলভ জেদের সামনে রাগ করে থাকা দায়। সে স্লান হেসে বুঝিয়ে বলার স্বরে বলল, এখন পারেননি, পরে পারবেন। সময় তো আর ফুরিয়ে যাচ্ছে না। তা নিয়ে এমন লঙ্কা কাণ্ড বাঁধানোর কি আছে? অনেক কিছু আছে, তুমি বুঝবে না। অধ্যায়ের চোখ মুখে ফুটে উঠে হাহাকার। গলার স্বরে রাজ্যের অভিমান ঢেলে দিয়ে ফের বলল, আমার বউকে একবার মানাতে বহুত যুদ্ধ করা লেগেছে। অবশ্য সেটা তুমি কি করে জানবে? তুমি তো আর ছেলে নও। পরকে আপন করা কিংবা নিজের অধিকারটুকু বুঝে নিতে একটা পুরুষ মানুষকে কি পরিমাণ কাঠখড় পোড়াতে হয়, বউ পটাতে কি যে নিদারুণ কষ্ট, তা তুমি কোনো দিন বুঝবে না। কোনো মেয়েই পুরুষের এই কষ্ট বুঝতে পারে না। হায় আফসোস। তন্নার হাসি আটকে রাখার দায় হয়ে পড়ে। সে অধ্যায়ের হাত ধরে বলে, আসুন তো আমার সাথে। না, আমি যাব না। কেন জেদ করছেন? কারণ আমার ভালো লাগছে না, মনটা কেমন করছে। কেন? মন কেমন করছে কেন? মন কি যেন চাইছে। কি চাইছে? বউয়ের কাছ থেকে একটা চুমু চাইছে। ধুর। লজ্জায় আড়ষ্ট হয় তন্না। হাত ছেড়ে দেয় অধ্যায়ের। গাল জড়া লাল হয়ে ওঠে। কান দিয়ে ধোঁয়া বের হয়। শরীর কাঁপে। অধ্যায় ফের প্রকাশ করে দুঃখ। আমার মনে হচ্ছে আমার কপালটাই আমড়া কাঠের তৈরি। যখনই একটু রোমান্টিক হতে যাই, তখনই মহাজাগতিক কোনো বিপর্যয় ঘটে। হয় তুমি থাপ্পড় মারো, নয়তো খাট ভেঙে পড়ে। দুধের স্বাদ ঘোলে মেটাতে চাইছি, সেখানেও সমস্যা। বউ লজ্জায় মরে যাচ্ছে।
তুন্নার চোখে তাকায়, বিরক্তির ঝিলিক ফুটে ওঠে। অধরের কোণে ফুটে অবজ্ঞার ভঙ্গি। তড়িৎ পিষ্টের মতো ছিটকে সরে গিয়ে সে তীক্ষ্ণ গলায় বলে, তো কি করবে? আপনার মতো নির্লজ্জ হবে নাকি? অধ্যায় কেমন করে যেন হাসে, মুখে অপ্রতিভূত হওয়ার কোনো লক্ষণই নেই। নির্লিপ্ত চপলতায় তার মুখমণ্ডল উদ্ভাসিত। তন্নার ভ্রু কুটিকে সম্পূর্ণ উপেক্ষা করল সে। মৃদু হাস্যে উত্তর দিল, হোক না, আমি তো আমার বউকে লজ্জাবতী লাজুকলতা হতে বলিনি। সে যত নির্লজ্জ হবে ততই আমার ভালো। তন্না স্থবিত, ললাটে বিরক্তির কুঞ্জন আরো গভীর করে সে পাশ ফিরে দাঁড়ালো। গলার স্বর যতটা সম্ভব কাঠিন্য মিশিয়ে বলল, এত বাজে কথা কেন বলেন? অধ্যায় তাদের মাঝখানে দূরত্বটুকু ঘুচিয়ে দিল আলগোসে। খুব কাছাকাছি এসে দাঁড়িয়ে শান্ত স্বরে আওড়ালো, হ্যাঁ, আমার প্রেম, সব প্রেমের কথাই তোমার বাজে কথা লাগে। সব প্রেমময় কাজ বাজে কাজ লাগে। লাগে তো লাগুক, আমার বাজে ছেলে হতে তো সমস্যা নেই কোনো। তন্না চাইল চোখ সরিয়ে নিতে, কিন্তু অধ্যায়ের স্থির ও মোহময় দৃষ্টির জাল থেকে মুক্তি পাওয়া দুষ্কর। অধ্যায় তার কণ্ঠস্বর নামিয়ে আনলো ফিসফিসানিতে, তুমিও একটু বাজে মেয়ে হও তবেই হবে, প্লিজ বউ। মোটেও না। আমি ভদ্র মেয়ে, স্বেচ্ছায় বাজে মেয়ে কেন হতে যাব? আমার জন্য। উফ, আমি পারবো না। তুমি ভীষণ নিষ্ঠুর নারী। আপনি খুব নির্লজ্জ পুরুষ। আচ্ছা, মেনে নিলাম। এখন শোনো, সব কথা বাদ দাও। আমরা কিন্তু ঢাকা আজই ফিরে যাব। এত পাগল হচ্ছেন কেন? কারণ আমি বুঝে গিয়েছি এই গ্রামে শান্তিতে বাসর করা সম্ভব নয় আমার পক্ষে। আবার কিছু করতে গেলেই দেখা যাবে খাট ভেঙে যাবে। বলেছে আপনাকে। ঘাট ভাঙা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কি সবসময় হয়? আমার ক্ষেত্রে হয়। আমি বাবা থাকবো না। ওই কথায় আছে না, ন্যাড়া বেলতলায় বারবার যায় না, অথচ সেই বেলতলায় বাস করছি আমি। না, আর নয়। অধ্যায়ের গম্ভীর কণ্ঠে বলা কথায় তুন্না চোখ পিটপিট করে, শান্ত স্বরে শোধালো, বললাম তো আর খাট ভাঙবে না। কি গ্যারান্টি আছে? কি ধরনের গ্যারান্টি চাইছেন আপনি? একটা স্ট্যাম্প পেপারে প্রস্তুত করে সেখানে তুমি স্বীকারোক্তি দেবে যে ওই ঘরের খাট অধ্যায় চৌধুরীর সোহাগ সহ্য করতে সক্ষম। কি আশ্চর্য! আপনি কি খাটের সাথে সোহাগ করবেন? ছি, নষ্ট চিন্তাধারার মেয়ে মানুষের মতো কথা বলছো কেন? আপনি খাট নিয়ে তবে এত চিন্তা কেন করছেন? বললাম তো খাট ভাঙবে না। তাহলে দেখা যাবে মাথার উপর টিনের চাল ভেঙে পড়েছে। তুন্না কোমরে হাত দিয়ে চোখ রাঙিয়ে বলে, আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, কি? সারাদিন কি আপনি ওভার থিঙ্কিং করেই কাটান? কি করব বলো, আর কাজবাজ নেই যে। তুন্না হতাশ, চরম হতাশ। অধ্যায় চৌধুরী অদ্ভুত একটা ব্যক্তি, বিরক্তিকর, ভীষণ অসহ্য। গ্রামের বাড়িতে জামাই আদরের আয়োজনই হয় আলাদা। জামাই আদরে গ্রামের মানুষজন দারুণ আন্তরিক। তুন্নার চাচি সকাল থেকেই রান্না করতে গিয়ে হিমশিম খাচ্ছে। আপাতত চালের গুঁড়ো দিয়ে বানানো চিতই পিঠা, সেই সাথে ধোয়া ওঠা হাঁসের মাংসের ঝোল। সকালবেলা উঠেই ঢেঁকিতে চাল গুঁড়ো করেছেন, নিজেদের হাঁস জবাই করে সময় নিয়ে হাঁস রান্না করেছেন। অধ্যায় নাস্তার টেবিলে এসে অবাক হলো, এসব খাবার বহুদিন খাওয়া হয় না। এক টুকরো মাংস মুখে দিয়ে চোখ বন্ধ করে ফেললো সে। মাংসের ঝোলটা একটু বেশি হয়েছে, তবে স্বাদে যেন স্বর্গীয়। মনে হলো এই অমৃত খাবার খাওয়ার জন্য হলেও তাকে গ্রামে থেকে যাওয়া উচিত। তুন্নার চাচা পাশে বসে পাখা দিয়ে বাতাস করছেন। অধ্যায় ভীষণ বিব্রত বোধ করলো। বয়স্ক শ্বশুর সমতুল্য একজন মানুষ, ওনাকে দিয়ে এহেন কাজ করানোটা অন্যায় হচ্ছে। সে বলল, আঙ্কেল আপনিও বসুন, আসুন একসাথে খাই। ভাতিজি জামাতার বিনয় দেখে গলে গেলেন তিনি। বসলেন অধ্যায়ের পাশে। আরও কতটুকু হাঁসের মাংস পাতে তুলে দিয়ে বললেন, বাবাজি বেশি করে খাও, শহরে মানুষ তো তোমরা, এসব দেশি হাঁস কোথায় পাবে? অধ্যায় লোকটার কথার প্রেক্ষিতে আরও অনেক কথা বলল। তাদের আন্তরিকতায় অধ্যায় যেন মুগ্ধ হলো। অধ্যায়ের বিনিময়ে তুন্নার চাচা চাচি ভীষণ খুশি হলো। ছোট্ট মিঠুরও অধ্যায়ের সাথে ভালো ভাব হয়ে গিয়েছে অল্প সময়ের মাঝে। খাওয়া শেষ করে ঘরে এক অধ্যায়,
মিঠু এলো তার পিছু পিছু। পাশের ঘরের ভাঙ্গা খাট দেখে মিঠু অবাকই হলো, বলল, দুলাভাই তুমি কি হাতি? অধ্যায়ের চোখে মুখে বিস্ময় ফুটে। পুচকে ছেলে তাকে কিনা হাতি বলে? সে ভ্রু কুচকে বলে, আমি হাতি কেন হব? হাতি না হলে তোমার ওজন এত বেশি কি করে হবে যে খাট ভেঙে যায়? তোমাদের বাড়ির খাঁটি হচ্ছে হালকা। মিঠু নিজেদের বাড়ির দুর্নাম সহ্য করতে পারে না। সে তীব্র ক্ষিপ্ততার সহিত প্রতিবাদ করে, মোটেও না, আমাদের বাড়ির খাট ভালো। আমি উঠে বসলে কখনো তো ভাঙে না। খাটের কি দোষ তাইলে? তুমিই হাতি। অধ্যায় গাল ফুলিয়ে বলে, আমি হাতি হলেই তুমি মশা? আমি মশা? হ্যাঁ। দাঁড়াও, মশার মতো কামড়ে দিচ্ছি তোমায়। বলতে বলতে অধ্যায়কে কামড়ে দিল ছেলেটা। ব্যথায় জোরে শব্দ করে চিৎকার করে উঠল অধ্যায়। মিঠু কামড় দিয়েই দিল ভোদর। অধ্যায়ের চিৎকার শুনে বাথরুম থেকে বেরিয়ে আসে তন্না। সে মাত্র গোসল সেরে এসেছে। তার ভেজা চুল থেকে চুইয়ে পড়া জল শাড়ির আঁচল ভিজে দিচ্ছে। তার পরনে টকটকে লাল রঙের একটা শাড়ি। অধ্যায় মুগ্ধ চোখে দেখে। এতক্ষণ বিড় করে বলছিল, শালা বিচ্ছু আমাকে কামড়ে দিলি, তোর বিয়ে হবে জীবনে, এই অভিশাপ দিলাম আমি। অধ্যায়। কিন্তু মুখের কথা সম্পূর্ণ শেষ হওয়ার পূর্বেই রূপসী এসে দাঁড়ালো চোখের সামনে। প্রিয় নারীকে দেখা মাত্রই অধ্যায় ভেতরের অভিমানী পুরুষটা কুপকাত হয়ে গেল। সে নাটুকে ভঙ্গিতে নিজের বুকের বাঁ পাশে হাত রেখে দরদ দিয়ে গাইতে শুরু করলো। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই। দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখার তো আর নাই। গানের গাঢ় আবেশে চোখ দুখানা বন্ধ হয়ে আসে অধ্যায়ের। তন্না সব প্রতিবিত হেসে বলে, এত ঢং করছেন কেন? আমার ভালোবাসাকে তোমার সবসময় ঢং মনে হয়? আফসোস। অধ্যায়ের চোখে মুখে নেমে আসে নাটকীয় বিষাদ। আফসোসের ছাপটা মুখে ফোটানোর তীব্র চেষ্টা করতে থাকে সে। তন্না আয়োজিত নার সামলে এসে দাঁড়ায়। ধীর গতিতে তুলে নেয় মুখে লাগানো ক্রিমটা। আঙ্গুলের ডগায় ক্রিম নিয়ে কোটা বন্ধ করে। মুখে লাগানোর পূর্বেই অধ্যায় পেছন থেকে কোমর জড়িয়ে ধরে তার। তন্না শান্ত স্বরে প্রশ্ন ছুড়ে, চিৎকার করছিলেন কেন? তোমার মশা ভাই আমাকে কামড়ে দিয়েছে, এই দেখো। তন্না ঘুরে দাঁড়ায়, হাতটা বাড়িয়ে ধরে অধ্যায়। সেখানে মিঠুর দত্তপাটি দিয়ে আঘাতের স্পষ্ট দাগ দেখতে পাওয়া যায়। লাল হয়ে গেছে জায়গাটা। তন্না আঁতকে ওঠে, আলতো স্পর্শে ছুঁয়ে দেয় সেই স্থান। মন খারাপ করে বলে, মিঠু এমনটা কেন করলো? দাঁড়ান, আমি ওকে বকে দিচ্ছি। সরে যেতে নিলেই বাধা দেয় অধ্যায়। ফের জড়িয়ে ধরে, কোমরে হাত রেখে নাকে নাক ঘষে সে। হিসিয়ে বলে, আজ না হয় অন্যের বাচ্চা কামড় দিয়েছে, কিছুদিন পর তো নিজের বাচ্চা কামড় দিবে, তখন কি নিজেদের বাচ্চাকেও বকবে তুমি? তন্না অবাক হয়ে তাকায়। নিজেদের বাচ্চা মানে কি? লোকটা কি পাগল? সম্ভাবনা প্রবল। প্রায়ই তো তার কর্মকাণ্ডে সন্দেহের সত্তা পাওয়া যায়। সে অবুঝের মতো বলে, মানে কার বাচ্চা? কেন আমাদের বাচ্চা? সেটা কোথা থেকে আসবে? দারাজ থেকে অর্ডার দিব। তুলনার চোখ কটমট করে তাকাতে গিয়েও হেসে ফেলল। সেই হাসি দেখে গলে যায় অধ্যায়। দাঁত কেলিয়ে যোগ দেয় হাসিতে। প্রেয়সীর কোমর জড়িয়ে বলতে চায় গাঢ় প্রেমের কথা, অথচ তার প্রেয়সীর পালাই পালাই মন। অধ্যায়ের প্রেমের বাক্য আওড়ানোর পূর্বেই নাকের ডগায় ক্রিম লাগিয়ে দেয় তন্না। অতঃপর খিলখিল করে হেসে বলে, সাদা বিড়াল। অপমান সহ্য করতে কষ্ট হয় অধ্যায়ের। বলতে হয় বাঘ সিংহ বলুক, বেড়াল কেন? তার ভাই একটু আগে হাতি বলে অপমান করে গেল। সে গাল ফুলায় বাচ্চাদের মতো। আমি বেড়াল? হুম। তাহলে তুমি ইঁদুর। আচ্ছা। তুমি কি জানো বিড়াল ইঁদুরকে ধরে ভক্ষণ করে? এখন আমিও যদি তোমায় ভক্ষণ করতে চাই, অনুমতি দেবে? হুম। কেন? এমনি। তুমি সারাক্ষণ আমার সাথে পরপুরুষের মতো ব্যবহার করো কেন তোর না? আমার ভীষণ মন খারাপ হয়। যার মন খারাপ হয়েছে সে আবার ঢাকা ঢোল পিটিয়ে প্রচার করছে এমন অদ্ভুতপূর্ব ঘটনা তন্না দেখেনি আগে। সে বিস্ময় নিয়ে সাদা রঙের ছাগলটার দিকে তাকিয়ে রইল কেবল। হয় এমনটাই হয় তার। কথা বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে এই লোকটাকে দেখতে বেশ ভালো লাগে।
সুন্দর সুদর্শন এই যুবকের সাথে তার বিয়ে হয়েছে, এটা ভাবতেই যেন কেমন ভালো লাগে, আবার খারাপও লাগে। এমনটা কেন হয় তুন্না জানে না, বোঝে না কিছুই। সকালের নাস্তার পর গ্রাম দেখতে বের হয়েছে তুন্না আর অধ্যায়। গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে প্রায়ই নানান স্মৃতিচারণ করছে তুন্না। অধ্যায় মুগ্ধ হয়ে শুনে সেসব কথা। তুন্নাকে এত কথা বলতে কখনো দেখেনি অধ্যায়। তার ধারণা ছিল তুন্না শান্ত স্বভাবের, কথা কম বলা, গম্ভীর এক মেয়ে। অকারণ কথা বলা তার ভীষণ অপছন্দ। এই জন্য ইচ্ছে করে মেয়েটাকে রাগানোর চেষ্টা করে অধ্যায়। কিন্তু এখন মনে হচ্ছে তার ধারণা ভুল। মেয়েটা কথা বলে এবং সেই কথার ফুলঝুরি শুধুমাত্র প্রিয়জনের সামনেই ফোটে। কমফোর্ট জোন ছাড়া এই মেয়ে মুখ খোলে না। অধ্যায় খোলা চুলের মেয়েটির সাথে পথ হাঁটে। তার মনে হয় আজ জন্মকাল এই মেয়েটির পাশাপাশি পথ চলতে পারবে না, কখনো ক্লান্তি আসবে না, মনে হবে না নতুনত্বের বেশি সুখ। ক্রমাগতই মেয়েটিকে সে নতুনভাবে আবিষ্কার করছে। পথের দুপাশে যত দূর চোখ যায় ধানের ক্ষেতের সমাহার দেখা যায়। মাটির কাঁচা পথ, পথের ধারে ছোট লতানো গাছে ফুটে আছে অসংখ্য গোলাপি সাদা রঙের ফুল। সেগুলো দেখে অধ্যায় প্রশ্ন ছুড়ে। এগুলো কি ফুল তোর না? অপ্রতিভ হেসে তুন্না উত্তর দেয়। লজ্জাবতী। কি বলছো? ফুলের নাম লজ্জাবতী? হুম। কেন লজ্জাবতী কেন? ওদের লজ্জা কি তোমার মতোই বেশি নাকি? আমার চেয়ে অনেক বেশি। বলতে বলতে ঝুঁকে লজ্জাবতী গাছের পাতা শুয়ে দেয় তুন্না। সঙ্গে সঙ্গে লাজুক লতা নিজে মেলে ধরা পাতাগুলো গুটিয়ে নেয়। অধ্যায় দেখে সবগুলো গাছ একদম মিলিয়ে গেছে। বেশ কৌতূহল অনুভব করে সে। পাশে অন্য গাছগুলোতে শুয়ে দেয় সে। পূর্বের মতোই গাছের পাতাগুলো চেপে যায় একে অপরের সাথে। অধ্যায়ের বেশ লাগে। আলতো হাতে সে শুয়ে দিতে চায় তুন্নাকে। তুন্না খপ করে ধরে ফেলে তার হাত, চাপা স্বরে ধমক দেয়। কি করছেনটা কি? আমরা রাস্তায় আছি, ভুলে গেছেন নাকি? ভুলে যাইনি, কিন্তু তর সইছে না। এই লজ্জাবতী গাছগুলোর মতো তোমাকেও লাজে সিটিয়ে দিতে ইচ্ছে করছে। খবরদার না। একটু, হুম। অল্প একটু। অধ্যায়ের অনুনয়ে তুন্না উঠে দাঁড়ায়। গাছগুলো শুয়ে দিতে দিতে বসে পড়েছিল রাস্তার ধারে। অধ্যায়ও উঠে দাঁড়ালো, তবে তার পূর্বে ছিঁড়ে নিল একটা লজ্জাবতী ফুল। তুন্নার দিকে তাকিয়ে ইঙ্গিতপূর্ণ হাসল সে। আবদারের স্বরে বলল, চলো তোর না, বাড়িতে যাই। বলেই হাত ধরতে চায় তুন্নার। তুন্না হাত সরিয়ে নিয়ে বলে, একদম অসভ্যতামি করবেন না অধ্যায়, প্লিজ। এটা গ্রাম, শহর নয়। কে কখন কোথা থেকে দেখে ফেলবে, তখন সমালোচনা করবে। কি আশ্চর্য! সমালোচনা কেন করবে? আমি কি অন্যের বউকে ধরেছি? অন্যের বউকে ধরার খুব শখ বুঝি আপনার? বিরক্তিতে চ জাতীয় শব্দ বের হয় অধ্যায়ের মুখ দিয়ে। কপাল কুঁচকায় সে। অতিষ্ঠ ভঙ্গিতে বলে, তুমি খুব বেশি বুঝো। বেশ করি। ঝগড়া করো না প্লিজ। তো কি করব? ভালোবাসো আমায়। কেন বাসবো? কারণ আমি তোমায় ভালোবাসি, আর প্রকৃতির নিয়ম হচ্ছে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ফিরিয়ে দেওয়া। ভালোবাসার পরিবর্তে ঘৃণা ফিরিয়ে দেওয়া যায় না? না। কেন যায় না? জানি না। কি জানেন তবে? তোমাকে জানি, তোমার ভালোবাসাকে জানি আমি। কথাটা শুনে হঠাৎই গভীর হয়ে যায় তুন্না। উদাস উদাস লাগে মনটা। অধ্যায়ের প্রবল প্রেমকে প্রশ্রয় তো দিতেই পারে না, বরং একটা অদ্ভুত প্রশ্ন মাথায় আসে তার। সঙ্গে সঙ্গেই উগরে দেয় সেটা। আচ্ছা অধ্যায়, যদি আমি কখনো আপনাকে ভালোবাসা বন্ধ করে দিই, তখন আপনি কি করবেন? অধ্যায়ের মুখে মেঘ জমে। ফর্সা মুখটা বিষণ্ণ হয়ে যায় মুহূর্তেই। ভালোবাসা বন্ধ করে দেই মানে কি? এই কথার কি অর্থ? উচ্ছ্বাসিত আবেগে ভাটা পড়ে তার। আঙ্গুল ছোঁয়ায় তুন্নার অসংলগ্ন কথায় কণ্ঠটা বিষণ্ণতায় মুড়িয়ে শুয়ে দেয় আরতি। এই কথা বলো না বউ। তুমি যদি কখনো আমাকে ভালোবাসা বন্ধ করে দাও, আমি যে মরে যাব। পৃথিবীর সকল অভাব সইতে পারলেও তোমার ভালোবাসার অভাব সইতে পারবো না আমি। বাক্যের সমাপ্তি দিয়ে শক্ত করে জড়িয়ে ধরতে চায় তুন্নাকে। তুন্না বাধা দেয়, আরেকবার স্মরণ করিয়ে দেয়। এটা রাস্তা অধ্যায়। তুমি এমন কথা কেন বললে? এমনি বললাম, পরীক্ষা করে দেখলাম কি দেখলে? আপনার ভালোবাসার গভীরতা। কতটা সুগভীর? অনেকটা।
এক জীবন চলে যাবে? হুম। অধ্যায় সন্তুষ্ট হয়। প্রেয়সীর মন জিতে গিয়েছে সে, তার আনন্দ হয়। হাতের লজ্জাপতি ফুলটা গুজে দেয় তুন্নার কানের পিঠে। তুন্না সলজ্জ হাসে, সে হাসিতে মুখরিত হয় চারিপাশ। আলতো দক্ষিণা হাওয়া ছুঁয়ে দেয় তাদের। সেই চমৎকার পরিবেশে হাত ধরে এগিয়ে যায় দুজনে। এক পর্যায়ে তুন্না আবদার করে, একটা গান শোনান অধ্যায়, আপনার কণ্ঠে গান শুনতে ভীষণ ইচ্ছে করছে। সিচুয়েশনের ভাব গাম্ভীর্যতা রক্ষা করার ধর্ম অধ্যায় চৌধুরীর নেই। সে স্বতন্ত্র, স্বাধীনতার বিশ্বাসী। সে গান ধরল গলা ছেড়ে। বরিশালের লঞ্চে উইঠা লইব কেবিন রুম, তুর্নারে মোর বুকে লইয়া দিব একটা ঘুম, হায়রে দিব একটা ঘুম। দাঁত কেলিয়ে হেসে গানের সমাপ্তি দেয়। তুন্না কানে আঙ্গুল দিয়েছে। অধ্যায় হিসিয়ে তখন বলে, যদিও ঘুম আসবে না চোখে। তুন্না লজ্জায় নুয়ে থাকে। অসভ্য লোকটার মুখে কিছুই আটকায় না। দুপুরের খাবারের আয়োজন চমৎকার। পোলাওর চালের ভাত, ইলিশ মাছ দিয়ে কাঁচা কলার ঝোল, বেগুন ভাজা, রুই মাছের মাথা দিয়ে কচু শাক, দেশি মুরগির মাংস ভুনা এবং টমেটো দিয়ে পাতলা মসুর ডাল। ডালের সাথে খাবার জন্য বাতামি লেবু কেটে দেওয়া হয়েছে। অধ্যায় তৃপ্তি নিয়ে খেলো। খেয়ে দিয়ে অধ্যায়ের শরীর জুড়ে রাজ্যের অলসতা নেমে এলো। শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগছে। ঘুমে জড়িয়ে আসছে দু চোখ। এলোমেলো পায়ে ঘরে হেঁটে আসে অধ্যায়। শরীর এলিয়ে দেয় বিছানায়। খানিক বাদে ঘরে আসে তুন্না, হাতে এক বাটি পায়েস। তুন্নাকে দেখা মাত্রই তন্দা ছুটে গেল অধ্যায়ের। তুন্নার পরনে আসমানি রঙের একটা পাতলা শাড়ি, কপালে ছোট্ট একটা কালো টিপ, ভেজা চুলগুলো পিঠের উপর মেলে দেওয়া। অধ্যায়ের মনে হলো তার শ্যামাঙ্গিনীর রূপ যেন ঘর উপসে বাইরে গড়িয়ে পড়ছে। অধ্যায় বিমোহিত হয়ে তাকিয়ে রইল। তার খাওয়ার সময়ে মেয়েটা গোসল করতে গিয়েছিল। তাছাড়া তুন্নার চাচা নিজের সাথে বসিয়ে ভাতিজি জামাতার আদর আপ্যায়ন করতে চায়। সেজন্য তুন্না সেই সুযোগ দেয়। গোসল করে হালকা সেজে পায়েস নিয়ে এখন সে ঘরে এসেছে। অধ্যায়ের বিমোহিত চাহনি দেখে অপ্রস্তুত হয় তুন্না, বিব্রত বোধ করতে থাকে। এক পর্যায়ে নীরবতা ভঙ্গ করে বলে ওঠে, কি দেখছেন? তোমাকে। ওভাবে দেখার কি আছে? অনেক কিছু আছে। অতঃপর আচমকাই অধ্যায় চমকে বলে ওঠে, এই তোমার চোখে ওটা কি? তুন্না চমকায়, ভীত স্বরে শুধালো, কি? এক আকাশ মায়া। গাঢ় কণ্ঠে বলা প্রেমময় মধুর বাক্যটি শুনে মৃদু স্বরে তুন্নার জবাব দেয়, ওটা আপনার জন্য তোলা ছিল। কখনো হারাবে না তো? যেমন ধ্রুব তারা হারায় না। আমি কিন্তু খুব একরোখা, মাঝে মাঝে একটু স্বৈরাচারী। আমিও খুব ধৈর্যশীল। বাঁধ ভেঙে গেলে একটু বকা দেবে না? অসভ্য হলে একটু আধটু দেব। তবে আমি ভয়ঙ্কর অসভ্য হব। তীব্র প্রেমে বুধ হয়ে হারিয়ে যাব। কোথায় হারাবেন? তোমাতে হারাবো, তলিয়ে যাব প্রেম সমুদ্রে। নির্লজ্জ। অধ্যায় ঠোঁট চেপে হাসে, উঠে বসে হাত বাড়িয়ে তুন্নার আঁচল টেনে ধরে ফিসফিস করে বলে, কাছে এসে বসো তো তোর না। কেন? আরে আসো না, বলুন কেন? তোমাকে একটু আদর করব। আপনার সারাক্ষণ এই আদর আদর খেলা খেলতে ইচ্ছে করে কেন বলুন তো? আশ্চর্য লাগে আমার। লাগুক, বেশি কিছু না, একটা চুমু দাও শুধু। পারবো না আমি। শুধু একটা, ঠোঁটে একটা চুমু দাও প্লিজ। আচমকা তুন্না মিষ্টি স্বরে হাসল, বসলো বিছানার এক কোণে। অধ্যায় কাঙ্ক্ষিত গাঢ় চুম্বনের অপেক্ষা করছে, তার চোখ জোড়া বন্ধ। তুন্না অধ্যায়ের খুব কাছে মুখটা নিয়ে এলো, কিন্তু চুমু আর দিল না সে। অধ্যায় অনেকটা সময় চোখ বন্ধ করে থেকে কপট রাগের সাথে খুলল চোখ জোড়া। দেখলো তুন্না মিটিমিটি হাসছে। রাগ হয় তার, ঘায়েল করতে চায় মেয়েটিকে। কোমরে এক হাতের শক্ত বাঁধন দিয়ে অপর হাত দিয়ে বিস্তার করতে চায় সাম্রাজ্যবাদ। তুন্না আত্মসমর্পণ করে, যোগ দেয় অধ্যায়ের গাঢ় স্পর্শের তাণ্ডবে। অধ্যায় যখন লাগামহীন বুনো ঘোড়ার মতো খেপাটে হয়ে শাড়িতে হাত দেয়, তখনই বাধা দেয় তুন্না। অতি কৌশলে নিজেকে ছাড়িয়ে নেয় সে। হঠাৎ কি কাজ মনে পড়েছে এমন ভঙ্গিতে বলে, 1 মিনিট।
চরম মুহূর্তে বাধা পেয়ে ক্ষেপে যায় অধ্যায়। অপ্রসন্নতার ছাপ ফুটে ওঠে মুখমণ্ডলে। অতৃপ্তি নিয়ে প্রশ্ন ছুড়ে। কি সমস্যা? দাঁড়ান, ফিরে এসে বলছি। বলেই অধ্যায়ের থেকে নিজেকে ছাড়িয়ে সাবলীনভাবে সে দরজার দিকে এগিয়ে যায়। অধ্যায় কিছু বুঝে ওঠার আগেই চট করে ঘরের বাহিরে বেরিয়ে যায় সে, এবং খট করে বাহির থেকে ঘরের দরজার শিকল তুলে দেয় এবং খিলখিল করে হাসে। রিনিঝিনি সেই হাসি অসহ্য লাগে অধ্যায়ের। অধ্যায় হতভম্ব, স্থবিত। এই কাণ্ডের মানে কি? মেয়েটা তাকে এভাবে ধোঁকা দিল? আবার হাসছে। অধ্যায় হকচকিয়ে যায়। দরজা ধাক্কা দিয়ে চাপা চিৎকার করে বলে। এ কি তোর দরজা বন্ধ করলে কেন? বাইরে থেকে তুন্নার খিলখিল হাসির শব্দ পাওয়ার বাড়ে। সে হাসতে হাসতে বলে। একটু একা বিরহ কাটান চৌধুরী সাহেব, আপনার সাথে রাতে দেখা হবে। অধ্যায় রাগে আর দুঃখে জানালার কাছে এসে দাঁড়ায়। উকি ঝুঁকি দিল বাহিরে, দেখলো তুন্না দরজার সামনে দাঁড়িয়ে হাসছে। অধ্যায় তর্জনী উঁচিয়ে গম্ভীর গলায় বলল। শোনো মেয়ে, ভয় দেখিও না। যে ব্যক্তি বীরত্বের সাথে খাট ভাঙতে পারে তার কাছে এই নরবরে দরজা ভাঙা কোনো ব্যাপারই না। দরজা খোলো বলছি। তার কণ্ঠে স্পষ্ট হলো ক্রোধ। সে ক্রোধকে অগ্রাহ্য করল তুন্না। জেদ নিয়ে টেনে টেনে বলল। খুলবো না। আমার ভীষণ প্রেম পাচ্ছে তোর না। এত প্রেম নিয়ে আমি একা এই ঘরে থাকবো কি করে? প্লিজ লক্ষ্মীটি, দরজা খুলে দাও। তুন্না সেই অনুনয় শুনল না। এটা হচ্ছে অসভ্য লোকটার শাস্তি। যখন তখন বিছানা গরম করার ধান্দাবাজি করতে চাওয়ার ফল ভোগ করুক এবার। তুন্না আঁচলে মুখ চেপে হাসতে হাসতে বাগানের দিকে চলে গেল। জানালার পাশে দাঁড়ানো পরাজিত সিংহের মুখে লেপ্টে আছে একরাশ হতাশা। বিকেলের মরা রোদে সেই হতাশ মুখশ্রী আরো করুণ দেখাচ্ছে। সে শিকলবন্দি সিংহের মতো পায়চারি করতে লাগলো ঘর জুড়ে। উফ, কখন রাত হবে, কখন সে হয়ে উঠবে শিকারী আর তুন্না হবে শিকার। সমাপ্ত। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশিক ভাইয়া আর সোনালিকাপুর গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।